চিন্ময় দাস সাহেব, তার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা বিএনপির যে ওয়ার্ডের নেতা করেছে, বিএনপি তো তাকে বহিষ্কার করেছে। আপনি এই হিসাব কি দেবেন? যারা দোষী ফ্যাসিবাদের তাদের বিচার করতে হবে। এই যে আলিফ হত্যাকাণ্ডের আমি তো বলে দিলাম, আমাদের দ্রুত বিচার আইনের 60 দিনের মধ্যে বিচার শেষ। সেখানে ইসকন কেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বা জনগণের মনে করে ইসকন দায়ী বা কথার কথা, আপনার সুষ্ঠু তদন্ত হোক। তদন্তে যদি দেখা যায় ইসকন দেশ বিরোধী কাজ করছে, অবশ্যই আমরা নিষিদ্ধ করতে চাই। ইসকন কেন, যে কোনো সংগঠন। কিন্তু আপনি আমি একটা ধারণা দিলাম, টকশো এসে লাফালাম, রাস্তায় গিয়ে মিছিল করলাম, গরু জবাই করলাম, এটা আমার বাংলাদেশ না। গরু নিয়ে মারামারি ভারতে হয়, গরু খাওয়ার জন্য ওখানে মানুষকে মেরে ফেলে, বাংলাদেশে এটা হয় না। দেখেন, মানে কি বলবো আমি, প্রচন্ড স্বৈরাচার, দুর্নীতির মানসপুত্র ছিল। নারী নারী নিয়ে অসংখ্য গল্প বাজারে, জনপ্রিয় গল্প না, সত্য গল্পও ছিল, ভবিষ্যতে আমরা দেখেছি। তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ রংপুরে জাস্টিস শাহাবুদ্দিনের আমলে বৈধ নির্বাচনে জেলের মধ্যে থেকে 5টা আসনে জয়ী হয়েছে না? আপনি হিউম্যান সাইকোলজি স্টাডি করলে আপনি তো আরো গোল চক্করে পড়ে যাবেন। কেন একটা লোক জনপ্রিয়, এত অভিযোগ থাকার পরও, তাহলে আমাদের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা বারবার যেতে কেন, নির্বাচনে বারবার জয়লাভ করে কেন? এবং ওনার নামে যে অভিযোগ, যেটার জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে একটা পতাকার বিষয় নিয়ে জানেন, তো সেই অভিযোগে কি এড়িয়ে দেওয়া যায়? আমি আপনাকে বলি হাসিনা আক্তার, আমি কয়েকটা চুম্বক কথা বলি, এখন আমাদের যুক্তি দিয়ে কথা বলার সময়। রাষ্ট্রদ্রোহ আইনটা ব্রিটিশরা এখানে চালু করেছিল 120 দিয়ে। মহাত্মা গান্ধী এবং স্বদেশী বিপ্লবীরা যারা ভারতবর্ষকে, মানে তদানীন্তন ইউনাইটেড ভারতবর্ষ, বিভক্ত ভারত না, তাদের ইংরেজদেরকে তাড়ানোর জন্য যে আন্দোলন করেছিল, সেই আন্দোলন দমানোর জন্য ব্রিটিশরা এই রাষ্ট্রদ্রোহ আইনটা সৃষ্টি করেছিল। আপনি কি জানেন ইন্ডিয়াতে রাষ্ট্রদ্রোহ আইনের কার্যকারিতা স্থগিত আছে? আধুনিক সভ্য গণতন্ত্রে রাষ্ট্রদ্রোহ আইন, এইটা হচ্ছে আর্কিক ল বলে, অর্থাৎ বাতিল আইন। সরকারের বিরুদ্ধে একটা লড়াই, সেইটার জন্য আরেকটা জিনিস, আর রাষ্ট্র অনেক বড় জিনিস। এই যে কথা নাই বার্তা নেই, রাষ্ট্রদ্রোহ মামলা আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, মানে সারাক্ষণ ধরে করতো তার বিরুদ্ধে কেউ বললেই। এবং এইখানে এই যে চিন্ময় দাস সাহেব, তার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা বিএনপির যে ওয়ার্ডের নেতা করেছে, বিএনপি তো তাকে বহিষ্কার করেছে। আপনি এই হিসাব কি দেবেন? আপনি এই প্রশ্ন আপনার টকশোতে বিএনপির কাউকে এনে কালকে একটু জিজ্ঞেস করেন। রাষ্ট্রদ্রোহ মামলা যখন বিএনপির চট্টগ্রামের ওয়ার্ডের জেনারেল সেক্রেটারি করলো, বিএনপি এই কারণে তাকে বহিষ্কার করলো দল থেকে। আমি বোঝাতে পেরেছি? শুনেন, 1947 দেশ বিভাগ আমাদের লিগ্যাসির অংশ। 1857 যখন হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করলো, আজকের পশ্চিমবঙ্গের বারাকপুর থেকে প্রথম বাঙালি সৈন্য হিন্দু মুসলিম একসঙ্গে যুদ্ধ শুরু করলো। এবং তখনকার সমস্ত, মানে আমাদের অনেক মূর্খরা মূর্খামি করে, মূর্খদের তো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। আপনার তখন হিন্দু মুসলমান সব রাজা নবাব জমিদাররাই ব্রিটিশদের দালালি করেছিল, সাধারণ ভারতবাসী সৈন্যদেরকে বিপ্লবে সহায়তা করেছিল। 1857 সিপাহী বিদ্রোহকে ইতিহাসে বলে ইউনাইটেড ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ। কার্ল মার্কসও এই কথা বলেছেন। ব্রিটিশ, এবং তার মধ্যে দিয়ে ব্রিটিশ বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল, ব্রিটিশ রাজকীয় বেনিয়া বিশ্বব্যাপী যারা চোর, সেই ইংরেজ রানী ক্ষমতা দখল করলো। এবং সেখানে তারা বুদ্ধি পেল যে হিন্দু মুসলিম এক থাকলে আমরা এই উপমহাদেশ, এই এলাকা শাসন করতে পারবো না। তাহলে সেই কুখ্যাত উক্তি চালু হলো, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো, বিভক্ত করো
শাসন করে। কিন্তু যখনই আমি বলি আমাদের দেশে দেশে উপমহাদেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হয়েছে তখন আফগানিস্তান হয়েছে। আফগানিস্তানে হিন্দু মুসলিম, কিন্তু আপনি তো মানে আমরা যত কথাই বলি না কেন, আমরা তো আলিফকে হারালাম আইনজীবী, তাই না? আমি এখন বলছি আমরা আজ যাতে কোনো আলিফকে না হারাই, এর জেদ ধরে এর আমরা তো জেদ ধরে সেই লক্ষ্যে তো কোনো আহারে আপনি একটা হত্যার সঙ্গে দুনিয়ার সব রাজনীতির হিসাব মিলান না। আমি তো বলছি প্রশ্ন সেইখানে না, আমারটা শেষ করতে দেন। প্রশ্ন হচ্ছে যখনই কোনো রাষ্ট্রের ধর্ম নিয়ে বাড়াবাড়ি হয়েছে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে পরিষ্কার বলেছে, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে। তোমাদের নিকট যদি বিধর্মী হাবশি নাক কাটা লোকও আমি নিযুক্ত হয়, আর সে যদি আইন মেনে চলে, তোমরা তাকে মানিবে। আপনি আমাদের হযরত মুহাম্মদ প্রিয় নবী, সারা দুনিয়ার আশীর্বাদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণটা বারবার পড়েন। আপনি একদিন এই নিয়ে অনুষ্ঠান করেন, এই যে কলিমুল্লাহ স্যারের মতো বিদগ্ধ লোকজনকে রাখেন, আরো ইসলামী পণ্ডিতদের রাখেন। আমি বলছি যেখানেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে সেখানেই রাষ্ট্র ধ্বংসের পথে গেছে। আফগানিস্তান, পাকিস্তান এবং বর্তমান ভারতেও নরেন্দ্র মোদী যেটা করছে, ভারতের যে নেহেরু গান্ধীর যে একটা উদার ভারত ছিল, সেইটাকে সে প্রচন্ড হিন্দুত্ববাদী, একটা উগ্র মৌলবাদী ধর্মান্ধ ভারতে রূপান্তর করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে ভারতের একটা অংশ প্রতিবাদও করছে। এখন আসেন আপনি ভারতের হুমকি নিয়ে। ভারত সরকার চিন্ময়ের গ্রেফতার নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে। আমি আজকের অনুষ্ঠান থেকে স্যালুট দিতে চাই, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারকে, যেটা আমার শিক্ষক নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব বলেছে, চোখে চোখ রেখে না, শুধু চোখে চোখ রেখে বুক চিতিয়ে বলেছে এটি আমার ইন্টারনাল ম্যাটার এবং এটির ব্যাপারে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, বরং আপনাদের এই ধরনের স্টেটমেন্ট আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। এইটা স্বাধীন বাংলাদেশে এরকম সাহসী পররাষ্ট্রনীতি আমরা কম দেখেছি। এর আগেও মাস দুয়েক আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভারতকে উদ্দেশ্য করে বলেছে আপনারা বলুন শেখ হাসিনা চুপ থাকুক। কাজে আমাদের এই অন্তর্বর্তী সরকারের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও পররাষ্ট্রনীতিতে অত্যন্ত সাহসের সঙ্গে দেশপ্রেম হয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আর আপনি যে হুমকি ধামকি বলছেন, আমার ধারণা আমরা তো নমনীয়তাও দেখেছি এই সরকারের, ভারতের প্রতি নমনীয়তাও দেখেছি। আর আমরা তো শুনেন, আমরা এই যে আলিফকে কিন্তু আমরা না এই সরকারের ইলিশের ব্যাপারে আপনি নমনীয়তা দেখেননি। তারপরে ভারত আমাদের বন্ধুর সাথে সুসম্পর্ক রাখতে হবে, এরকম উক্তি তো আমরা এই সরকার থেকেও শুনতে পাচ্ছি। আমরা আগে আমাদের আধুনিক হাসিনা আক্তার, আপনি রাজনৈতিক রেটরিক আর রাষ্ট্র আমরা আসলে না, যখন একটি কথা শুনি তখন পেছনের কথাগুলো আবার ভুলে যাই। না আমি বলি আহার একটু বলি, রাষ্ট্র পরিচালনা আর রাজনৈতিক রেটরিক আপনি একসঙ্গে হয় না। আপনি কি আমাদের পররাষ্ট্রনীতি চেঞ্জ হয়েছে যে সবার সঙ্গে শত্রুতা বন্ধুত্ব কারোর সঙ্গে না? সেটা অন্য বিষয়, সেটা অবশ্যই আমরা একদিন ডিটেইলস আলোচনা করব। এই আবেগ দিলে হবে না, আমি যে বিষয়টা আলোচনা করতে চাই যে সরকারের ঠিকমতো ব্যবস্থা নিয়েছে কিনা, বা কালকে এই যে চিন্ময়ের বিষয়টা তো হঠাৎ করে আসেনি। এই যে ইসকন ওনারা যদিও বলতে চান না ইসকন, কিন্তু ইসকনের যেই আন্দোলনগুলো, যে অভিযোগ ৮ দফা দাবি, সেটা তো আমরা হুট করে দেখি নাই, সেটা তো আরো আগে থেকে এসেছে। আর সেটা সূত্র ধরেই কিন্তু কালকে আলিফকে জীবন দিতে হয়েছে। তো এরকম আরো আলিফকে যাতে জীবন দিতে না হয়, এখনো কিন্তু পরিস্থিতি উত্তপ্ত, যে হিন্দুদের হাতে মারা গিয়েছে আলিফ, এখন আলিফের সেই প্রতিশোধ নেওয়ার জন্য আবার অনেকে মানে ক্ষিপ্ত হয়ে আছে। তো সেরকম পরিস্থিতিতে আপনি কি বলবেন? মানে ঠিক আছে ওনারা ভারতের ব্যাপারে বলেছেন, কিন্তু কতদিন বলে থাকতে পারেন সেটাই দেখেন। মানে আবার আগামীকাল কোনো নমনীয় কথা বলে আবার সেটাকে নমনীয় বিষয় না। শোনেন, আমি আপনাকে বলি নমনীয় বিষয় না। আমি তো বললাম এই সরকারের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও অনেক সাহসী ভূমিকা ভারতের বিরুদ্ধে নিয়েছে, ভারতকে তার সঠিক জায়গা দেখিয়ে দিয়েছে।
তুমি কোনটায় হস্তক্ষেপ করবা না, তুমি তোমার বন্ধু, তোমার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তোমার দায়িত্ব তুমি কর। এখন আপনি যেটা বলছেন, এই কালকের ঘটনা, আমার বন্ধু আমার ভাই আলিফের নির্মম হত্যাকাণ্ড, এই সরকারের উপদেষ্টারা এবং সরকারও বলেছে, শুধু এই চিন্ময় বাবুর আন্দোলনের ঘটনা না, ব্যাটারি রিক্সাদের ব্যাপার, এর আগে বিভিন্ন লড়াই সংগ্রামে এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিউল করিম, বোধহয় ওনার নাম, শফিউল ইসলাম সাহেব, উনি পরিষ্কার বলেছে যে আমরা বিগত সরকারের মতো পুলিশকে হাই হ্যান্ডেডনেস নিয়ে সব সমস্যার সমাধান করতে চাই না। আমরা যতটা সম্ভব পুলিশকে কম ইউজ করে আমরা এটাকে কন্ট্রোল করতে চাই। এবং কালকের পর থেকে তো ইতিমধ্যে আজকে দুপুরের মধ্যেই তো 5 জন গ্রেপ্তার হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে বিচার একটাই, যে আপনি আমি যা মনে করছি সেটাই বিচার, তাহলে তার বিচার হবে না। আমাদের বাংলাদেশের ট্র্যাজেডি কি জানেন? তাও তো আমি থ্যাঙ্কস দেব, বিএনপি, জামাত, অন্যান্য দলরা অত্যন্ত সেন্সের পরিচয় দিচ্ছে। ইভেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তারা বলেছে যে এই ভারতের পাতা ফাঁদে আমরা পা দেব না, কোনো প্রকার কোনো ধর্মীয় উন্মাদনায় আমরা যুক্ত হব না। কারণ আপনার অতীতে কি হয়েছে, একটা খুন হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ বলেছে বিএনপি খুন করেছে, বিএনপি বলে আওয়ামী লীগ খুন করেছে, বিচারই হয় না। বরং এই সরকার যেটা সুন্দর বলেছে, আজকে আপনি শুনেছেন কিনা, হাসান আরিফ সাহেব, উনি নিজেও একজন সিনিয়র আইনজীবী, উনি চট্টগ্রাম বাড়ি গিয়ে বলেছেন যে দোষী কে হলো সেটা বিষয় না, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এটার বিচার হবে। আমি দাবি জানাবো এই সরকারকে, দ্রুততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে পুলিশ যেন তদন্ত শেষ করে সঠিক দোষীদের দোষী সাব্যস্ত করে চার্জশিট দেয়, এবং আমাদের আইনে আছে 160 দিনের মধ্যে দ্রুত বিচার আইনে যেন আমার এই বন্ধুর হত্যার বিচার হয়, যাতে শুধু আইনজীবী কেন, ভবিষ্যতে যাতে এরকম নৃশংস, পাশবিক, দানবিক, হিংস্র হত্যাকাণ্ডের দুঃসাহস বাংলাদেশে কেউ না দেখায়। এটির ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। কিন্তু শুধু আমি বলি আপনাকে, শুধু আপনি উন্মাদনা করে একে ধরো, ওকে কাটো, ওকে জবাই করো, ওই পত্রিকা বন্ধ করো, এ ফ্যাসিবাদের দালাল, ও ফ্যাসিবাদের দালাল। আমার প্রশ্ন, প্রথম আলো, ডেইলি স্টার আপনি বন্ধ করতে চান, আইন দিয়ে বন্ধ করেন। বাংলাদেশের কোন টিভি, কোন পত্রিকা গত 15 বছর জনগণের পক্ষে ছিল? নাকি কোন পত্রিকায় বড় গ্রুপে আমাদের কোন বন্ধু বান্ধব ঢুকে সিও হয়ে মাসে 5 লাখ টাকা বেতনে চাকরি করলে ওর ফ্যাসিবাদ মুক্ত হয়ে যায় নাকি? ওর আর ফ্যাসিবাদী গন্ধ থাকে না? আমরা তো এগুলো দেখছি। হাত বদল হচ্ছে চাঁদাবাজদের, চেহারা বদল হচ্ছে, মামলায় আসামি করা না করা নিয়ে বাণিজ্য হচ্ছে কোটি কোটি টাকার। আমরা তো এগুলো দেখছি। কাজেই যেটি আমাদের আজকে ন্যারেটিভটা কি দরকার, সেটি হচ্ছে বাংলাদেশে বছরের পর বছর ধরে এই, আমার দৃষ্টিতে, আমার গবেষণায়, বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা সেইটা বজায় রাখতে চাই। আমি শেষ করি আরেকটু। এখন আমাদের করণীয় হচ্ছে বর্বর ফ্যাসিস্ট দানব শেখ হাসিনা রাষ্ট্রের যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, সেইটার ভিত্তিপ্রস্তর নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে আমরা এই ভিত্তিপ্রস্তরগুলো দেখতে চাই। দ্রুততার সঙ্গে আমরা বিশ্বাস করতে চাই সংস্কার কমিশনগুলো ডিসেম্বর 31 তারিখের মধ্যে রিপোর্টগুলো দেবে, এবং রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কন্টিনিউয়াস পরামর্শ করে দ্রুততার সঙ্গে সংস্কার, নির্বাচনের জন্য যেগুলো জরুরি বিচার বিভাগ সহ, সেগুলো করে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা রাষ্ট্র চালাবে। আমরা একটা, আমি পরিষ্কার বলে দেই, আপনার অনুষ্ঠানও আমি গত 2-1 দিনে দেখেছি, দ্বিমতকে আমরা সহ্য করতে শিখছি না। তাহলে আর হাসিনার সঙ্গে আপনার আমার পার্থক্য কি? হাসিনা মানে আপনি হাসিনা আক্তার না, শেখ হাসিনা। শেখ হাসিনা তো এটাই বলতো, আমার বাবা, আমি আর আমার ভাগনা, আর কেউ না। তা আমাদেরও ইদানিং কালে দেখছি অনেক গণতন্ত্রের পূজারীরা
ভিন্ন মত হলেই আমি শুনবো না, আলোচনায় বসবো না, টকশোয়ে থাকবো না, এটা আর যাই হোক গণতান্ত্রিক না। ভলটেয়ারের সে বিখ্যাত উক্তি, আমি তোমার মতের সঙ্গে জীবনও একমত হব না, কিন্তু তুমি যাতে তোমার মত প্রকাশ করো সেটার জন্য আমি আমার জীবন দিতে রাজি। হাসিনা আক্তার এই দিকে আমাদের এগিয়ে হবে, না হলে গান্ধীজির বিখ্যাত উক্তি, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, তাহলে তো আর মানুষ বাঁচবে না, তাহলে শুধু মানচিত্র থাকবে আর পশু পাখি থাকবে। যারা দোষী ফ্যাসিবাদের তাদের বিচার করতে হবে। এই যে আলিফ হত্যাকাণ্ডের আমি তো বলে দিলাম, আমাদের দ্রুত বিচার আইনে 60 দিনের মধ্যে বিচার শেষ। সেইখানে ইসকন কেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বা জনগণের মনে করে ইসকন দায়ী বা কথার কথা, আপনার সুষ্ঠু তদন্ত হোক। তদন্তে যদি দেখা যায় ইসকন দেশবিরোধী কাজ করছে, অবশ্যই আমরা নিষিদ্ধ করতে চাই। ইসকন কেন, যে কোনো সংগঠন। কিন্তু আপনি আমি একটা ধারণা দিলাম, টকশো এসে লাফালাম, রাস্তায় গিয়ে মিছিল করলাম, গরু জবাই করলাম, এটা আমার বাংলাদেশ না। গরু নিয়ে মারামারি ভারতে হয়, গরু খাওয়ার জন্য ওখানে মানুষকে মেরে ফেলে, বাংলাদেশে এটা হয় না। আল্লাহর রাস্তে বাংলাদেশে ভারতের মডেল চালু করেন না, জি, অনেক ধন্যবাদ। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না।